সময় কাটা লাফিয়ে লাফিয়ে নিজের অবস্থানের পরিবর্তন ঘটাচ্ছে। বিভানদের বার্সেলোনা ঘোরার পর এর মধ্যে কেটে গেছে দিন কয়েক। সময়ের সাথে সাথে বিভান এবং রূপন্তীর সম্পর্কের উন্নয়ন ঘটেছে বেশ। বিভান তো আগে থেকেই মেয়েটাকে চোখে হারাতো, আর এখন রূপন্তীও যোগ দিয়েছে তার সাথে। সারাদিন দুজনের খুনসুটি আর ভালোবাসায় রঙিন হয়ে উঠেছে তাদের জীবন। দুপুরের সময় দিনের অন্যান্য ভাগের তুলনায় এই সময়টার চারদিকটা কেমন একটু ঝিমিয়ে পড়ে, কিঞ্চিত নীরব হয়ে ওঠে। দুপুরের এই ক্ষণেই ক্লাস শেষ হলো বিভানের। প্রতিদিনের ন্যায় ক্লাস শেষে সে হানা দিল লাইব্রেরিতে। কিন্তু রূপন্তী কোথায়? ছেলেটা পুরো লাইব্রেরিতে চোখ বুলালো, কিন্তু কোথাও দেখা পেল না মেয়েটা। রূপন্তীর ক্লাস তো অনেক আগেই শেষ হয়েছে, তারপর তার তো এখানেই থাকার কথা। বিভান পকেট হাতিয়ে নিজের মোবাইলটা বের করলো, কল লাগালো মেয়েটার নাম্বারে। কিন্তু এ কি, নাম্বারটাও বন্ধ বলছে। রূপন্তী তো কখনো মোবাইল বন্ধ করে না, তাহলে আজ কি হলো? বিভান চিন্তিত হলো। এগিয়ে গিয়ে দাঁড়ালো লাইব্রেরির সামনের দিকে বসে থাকা লাইব্রেরিয়ানের নিকট। নম্র স্বরে বলল, এখানে রূপন্তী নামের একটি মেয়ে কাজ করতো না, সে কোথায়? লাইব্রেরিয়ান স্বাভাবিক কণ্ঠেই জবাব দিলেন। বিভান চমকালো। রূপন্তী চাকরি ছেড়ে দিয়েছে? কিন্তু কেন? এই চাকরিটা পাওয়ার জন্য মেয়েটা কত দৌড় ঝাঁপ করলো, আর এখন চাকরি ছেড়ে দিয়েছে। আর সবচেয়ে বড় কথা, এ ব্যাপারে তো মেয়েটা তাকে কিছুই বলেনি। আবার অনেক আগেই নাকি চলে গিয়েছে। তাকে না জানিয়ে চাকরি ছেড়ে হঠাৎ চলে যাওয়ার মানে কি? রূপন্তী কি এখানে কোনো সমস্যা হয়েছিল? রূপন্তীর কি এখানে কোনো সমস্যা হয়েছিল যে এমন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে? বিভান ভাবলো একটু সময় নিয়ে, ফের লাইব্রেরিয়ানকে প্রশ্ন করলো, মেয়েটা হুট করে চাকরি ছেড়েছে কেন? এখানে কি কোনো সমস্যা হয়েছিল বা কিছু? বিভানের অবাকতা বাড়ল। রূপন্তীর ছুটির প্রয়োজন ছিল, আবার তার জন্য গত পরশুদিন আবেদনও করেছিল। অর্থাৎ এসব আগে থেকেই পরিকল্পিত। কিন্তু বিভানকে কিছু জানানো হয়নি। কেন জানানো হয়নি? তার অগোচরে রূপন্তী ঠিক কি করতে চাইছে? বিভান সময় ব্যয় করল না, দ্রুততার সাথে বাড়ি পৌঁছালো সে। হচ্ছে রূপন্তী কেন চাকরি ছেড়েছে, তার ছুটি কেন প্রয়োজন, এই প্রশ্নগুলোর উত্তর জানতে হবে। কিন্তু হায়, বাড়ি পৌঁছেও বিভান কোথাও খুঁজে পেল না রূপন্তীকে। পুরো বাড়ি ফাঁকা। ছেলেটা ছুটে গেল নিজ কক্ষে। কক্ষটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। বিভান ভালোভাবে দেখলো চারপাশটা। রূপন্তীর বেশ কিছু জিনিস গায়েব। বিভান চমকালো ফের। অস্থির হয়ে ছুটে গেল আলমারির পানে। বেশ কিছু জিনিস না, শুধু ভালো ভালো জামা কাপড়গুলো গায়েব। তবে কি রূপন্তী বিভানকে ছেড়ে চলে গেছে? দিশেহারা হয়ে উঠল ছেলেটা। মোবাইল বের করে উম্মাদের ন্যায় কল করা শুরু করলো মেয়েটার নাম্বারে, কিন্তু বারবার ওই একই কথা, নাম্বার বন্ধ। চারদিক থেকে হারানোর ভয় জেঁকে ধরলো ছেলেটাকে। বুকের ভেতরে থাকা মাংসপিণ্ডটা যেন তীব্র বেগে খামছে ধরেছে কেউ। কষ্ট হচ্ছে ভীষণ। চারদিকটা অসহ্য হয়ে উঠেছে। কেন রূপন্তী তাকে ছেড়ে গেল? কি অন্যায় ছিল তার? প্রথম দিকে প্রতিশোধের তাড়নায় মেয়েটার সাথে খারাপ ব্যবহার করলেও শেষের দিকে তো আর খারাপ ব্যবহার করেনি। শেষের দিনগুলোই মেয়েটাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে রেখেছিল। তবে কি তার ভালোবাসাতেই খাদ ছিল, তাই রূপন্তী তাকে ছেড়ে গেছে? ছেড়ে চলে গেছে? তখন ওই বাড়িতে প্রবেশ করলো এরিক। গলা উঁচিয়ে ডাকলো, স্যার, স্যার। বিভান শুনল এরিকের ডাক, কিন্তু জবাব দেওয়ার ইচ্ছে হলো না। রূপন্তী তাকে এইভাবে ছেড়ে যেতে পারলো? যাওয়ার আগে একবারও ভাবলো না তার কথা? মেয়েটা তো তাকে ভালোবাসতো। সে ভালোবাসা এখন কোথায় গেল? চারদিকটা কেমন শূন্য শূন্য লাগছে ছেলেটার। নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছে এই মুহূর্তে। ইচ্ছে হচ্ছে এক্ষুনি চারদিকটা ভেঙে চুরে গুড়িয়ে দিতে। বিভানের অস্থিরতার মধ্যেই আবারও তাকে ডেকে উঠল এরিক। গলা উঁচিয়ে বলল, স্যার, স্যার, আপনি কোথায়? ম্যাম আপনাকে দেওয়ার জন্য কি যেন রেখে গিয়েছেন আমার কাছে। ম্যাম মানে রূপন্তী?
সে আবার এরিকের নিকট কি রেখে গিয়েছে, আর তাকে কিছু না জানিয়ে গিয়েছেই বা কোথায়? রূপন্তীর নাম শ্রবণে আর চুপ থাকতে পারল না বিভান। অস্থিরতা গ্রাস করলো তার মনকে। হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো নিজ কক্ষ থেকে। এরিকের মুখোমুখি দাঁড়িয়ে তাড়াহুড়ো করে বলল, কই, কি দিয়েছে দেখি? এরিক একটা খাম এগিয়ে দিল বিভানের পানে, অতঃপর বলল, ম্যাম যাওয়ার আগে আপনাকে এটা দিতে বলেছেন। বিভান খামটা হাতে নিল। সময় ব্যয় না করে দ্রুত খুলল খামটা। তার ভিতর থেকে একটা প্লেনের টিকিট আর একটা ভাঁজ করা চিঠি বেরিয়ে এলো। ব্রু কুঁচকে এলো ছেলেটার। চিঠির ভাঁজ খুলতেই সে গোটা গোটা অক্ষরে লেখা পেল, প্রাণের প্রিয় একমাত্র স্বামী, পত্রের প্রথমেই আমার সালাম নেবেন। আশা করছি আপনি ভালো নেই। যে পুরুষ আমাকে এক নজর না দেখলেই অস্থির হয়ে ওঠে, সে পুরুষ যে আমার জামাকাপড় সহ নিরুদ্দেশ হওয়ায় আরও দিশাহারা হয়ে উঠবে তা আমি ভালোভাবেই জানি। যাই হোক, আমি দেশে যাচ্ছি। আপনাকে ঠান্ডা মাথায় ভালোবেসে বললে তো আর আপনি আসতে দিতেন না, তাই না জানিয়েই চলে এলাম। আপনার জন্য আজ রাত 9টার ফ্লাইটের টিকিট কেটে রেখে এসেছি। জামা কাপড়ও গুছিয়ে রেখে এসেছি। লাগেজটা হাতে নেবেন আর রাত 9টায় প্লেনে বসে পড়বেন। ঠিক আছে? আমি আপনার অপেক্ষায় থাকলাম। যদি মনে করেন তেজ দেখিয়ে দেশে আসবেন না, তবে আমিও আর কোনোদিন স্পেনে ফিরবো না বলে দিলাম। আর হ্যাঁ, আমার কাছে আপনার আর আমার দুটো টিকিট কেনার টাকা ছিল না, তাই কিছু টাকা জ্যাক এবং এলিনার থেকে ধার নিয়েছিলাম। দেশে ফেরার আগে ওদের পাওনাটা বুঝিয়ে দিয়ে আসবেন। ইতি, আপনার একমাত্র স্ত্রী। বিভান দেশে না ফিরলে রূপন্তীও স্পেনে ফিরবে না। কি সাংঘাতিক হুমকি! মেয়েটা ঠিক জানে এমন একটা কথা শুনে বিভান কোনোদিনই দেশে না ফিরে থাকতে পারবে না, তাই এমন একটা চাল ঘাটিয়েছে। ক্রোধে শরীরটা রিরি করে বেচারার। আচ্ছা ফ্যাসাদে পড়ে গেছে সে। ওই দেশে ফিরবে না করে এতদিন তেজ দেখিয়েছে, আর আজ এমনভাবে ফেসে গেছে যে না গিয়েও উপায় নেই। মেয়েটার আগের তুলনায় সাহস বেড়ে গেছে। একে তো তার কথাকে উপেক্ষা করে দেশে গেছে, তার উপর আবার না বলে। ক্রোধে হাতের চিঠিটা মুষ্টিবদ্ধ করলো বিভান। দেশে তো এবার সে ফিরবে, আর ওই মেয়েকেও একটা উচিত শিক্ষা দিয়ে ছাড়বে। তার কথার অবাধ্য হওয়া, তাই না? দাঁতে দাঁত চাপলো বিভান। গম্ভীর স্বরে এরিককে বলল, আমি দেশে ফিরবো আজ, এদিকটা দেখে রাখিস তোরা। রাতে গড়িয়েছে কিছুটা, চারদিকটা ঝিমিয়ে পড়তে শুরু করেছে একটু একটু করে। এখনো শহরের বুকে ব্যস্ততা থাকলেও দিনের মতো ততটা নেই। রূপন্তীরা পরিবার সহ জালাল আহমেদ এবং জুবাইদা বেগমের সাথে এক বাড়িতেই থাকে। এমনিও বুড়ো বুড়ি দুজন একাকী এ বাড়িতে থাকতে ভয় পায়। তাছাড়া বিভিন্ন কাজে জুবাইদা বেগম এবং জালাল আহমেদের প্রয়োজন পড়ে তাদেরকে। বয়সের ভারে গোসল করে নিজেদের জামাকাপড়গুলোও ধুতে পারেন না তারা। বাড়ির কাজকর্ম, তাদের দেখাশোনা সব সালাম হোসেন এবং তার স্ত্রীকেই করতে হয়। সে যাই হোক, অনেকদিন পর রূপন্তীর বাড়ি ফেরায় সবাই মিলে আজ একসাথেই রাতের খাবার খেতে বসেছে। নয়তো জুবাইদা বেগম এবং জালাল আহমেদের খাবার তাদের ঘরেই দিয়ে আসা হয় বেশিরভাগ সময়। বয়সের দাপটে নুইয়ে পড়ছে লোক দুটো, হাঁটতে চলতেও কষ্ট। তবু আজ রূপন্তি আশায় নিজেদের আর ঘরবন্দি করে রাখতে পারেননি তারা। হতে পারে রূপন্তীদের সাথে সাথে তাদের রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু এতদিন একসাথে থাকতে থাকতে যে সম্পর্কটা তৈরি হয়েছে তা রক্তের থেকে কোনো অংশে কম নয়। নয়তো সামান্য এক ড্রাইভারকে তার পরিবার সহ নিজ বাড়িতে রেখে তাদের টেবিলে বসে খাওয়ার সুযোগ দিত না। সকলের খাওয়া দাওয়ার মধ্যেই হঠাৎ বাড়ির কলিং বেলটা বেজে উঠল। এ সময় আবার কি এলো? সালাম হোসেন খাওয়া ছেড়ে দরজা খুলতে যাবেন, এর মধ্যে তার ছেলে বয়ান ছুটে গেল দরজার পানে। হ্যাংলা পাতলা চঞ্চল ছেলেটা, বয়স আর কতই বা হবে, এই 14 কিংবা 15। ছেলেটা চঞ্চল ভঙ্গিতেই দরজাটা খুলল, কিন্তু দরজার সম্মুখের লোকটাকে ঠিক চিনতে পারল না। চোখ বুলিয়ে লোকটার পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণ করলো একবার। লোকটার পরনে একটা 3/4 প্যান্ট আর কালো টি শার্ট।
হাতে লাগেজ, কিঞ্চিত লম্বা চুলগুলো এলোমেলো হয়ে পড়ে রয়েছে কপালে। চোখে মুখে কেমন একটা বিদেশি বিদেশি ভাব। এ লোককে আগে কখনো দেখেছে বলে তো মনে হয় না। রায়ান ভ্রুকুচকে জিজ্ঞেস করলো। আপনি কে? এ বাড়িতে কি চাই? লোকটা উত্তর দিল না কোনো। রায়ানের পাশ কাটিয়ে থমথমে মুখশ্রী নিয়ে লাগেজ হাতে ঢুকলো ভেতরে। খাবার কক্ষে সকলের উপস্থিতি টের পেয়ে বসার কক্ষে লাগেজটা ফেলে সরাসরি সেদিকেই পা বাড়ানো সে। রায়ান অবাক হলো, দরজা আটকে লোকটার পিছু পিছু ছুটতে লাগলো। গলা উঁচিয়ে বলল, আরে আপনি কে? এভাবে বাড়ির ভিতরে ঢুকে এলেন কেন? আর ওদিকেই বা যাচ্ছেন কেন? রায়ান লোকটাকে আটকানোর পূর্বে সে গিয়ে দাঁড়ালো খাবার কক্ষে। কারো উপস্থিতি টের পেয়ে সেদিকে তাকালো সবাই। অমনি চমকে উঠল, খাওয়া বন্ধ হলো তাদের। এ কে? বিভান! ছেলেটা সত্যি এতদিন পর ফিরে এসেছে। অবশেষে সে পা রেখেছে দেশের মাটিতে। বিশ্বাস করতে যেন কষ্ট হলো সকলের। সালাম হোসেনের চোখ দুটো বিস্ফে বড় বড় হয়ে গেল, সাথে অশ্রুতেও ভরে উঠল। ছেলেটা তার জন্য দেশ ছেড়েছে এই ভেবে ভেবেই এতদিন অপরাধ বোধে দগ্ধ হয়েছিল তিনি। যাক, অবশেষে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। ছেলেটাকে এতদিন পর দেখে আঁখি দয় ভরে উঠল জালাল আহমেদ এবং জুবাইদা বেগমেরও। জালাল আহমেদ নিজের শক্তি চালিয়ে তাড়াহুড়ো করে উঠে দাঁড়াতে না পারলেও তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন জুবাইদা বেগম। কোমর চেপে এসে দাঁড়ালেন বিভানের মুখোমুখি। হাত রাখলেন বিভানের গালে, অশ্রুসিক্ত নয়নে বললেন, অবশেষে তোর মনে পড়লো এই বুড়ো বুড়ি দুটোর কথা? এতদিন কিভাবে ছিলি তুই আমাদের ছেড়ে? তোর কি একবারের জন্য আমাদের মনে পড়েনি দাদু ভাই? কথাটা বলতে বলতেই ঢুকরে কেঁদে উঠলেন জুবাইদা বেগম। এতদিন পর নিজের দাদা দাদির কাছে এবং জন্মস্থানে ফিরে এসে প্রথমে কিঞ্চিত নরম হয়ে পড়েছিল বিভান, কিন্তু যখন ওই সালাম হোসেনকে চোখে পড়েছে তখন ওই পুরনো ক্রোধ আবারও জেগে উঠেছে হৃদয়ে। চারদিকটা কেমন বিষাক্ত হয়ে উঠেছে মুহূর্তেই। এই লোকের মুখও দেখবে না বলে এতদিন দেশে ফিরতে চায়নি সে, অথচ এর মেয়ে টানতে টানতে তাকে দেশে এনেই ছাড়লো। দেশে যখন এসেছে এর সাথে এবার হেস্ত নেস্ত একটা তো হবেই, তবে আগে এর মেয়েটাকে একটা শিক্ষা দিতে হবে। কত বড় সাহস ওই মেয়ের, তাকে একা ফেলে দেশে চলে এসেছে। বিভান রক্ত চক্ষু নিয়ে তাকালো রূপন্তীর পানে। মেয়েটা এতক্ষণ তার পানেই তাকিয়েছিল, তাকিয়ে তাকিয়ে দেখছিল তার লোমশ ফর্সা ঠ্যাং দুটো। স্পেনে বাসায় বসে না হয় এই লোক সারাদিন 3/4 প্যান্ট আর টি শার্ট পরে ঘুরে, তাই বলে দেশে ফিরেছে, তাও এই 3/4 প্যান্টে। এয়ারপোর্ট থেকে এই লোক নিজের লম্বা লম্বা ফর্সা লোমশ ঠ্যাং দেখিয়ে তারপর দেশে ঢুকেছে। এর কি লাজ লজ্জা বলতে কিছু নেই। তবে এই মুহূর্তে বিভানের এমন রক্তিম দৃষ্টি দর্শনে একটু আগের সকলের চিন্তা ভাবনা উবে গেল তার। হৃদয় কেঁপে উঠল মুহূর্তেই। ঢোক গিলল মেয়েটা। দেশে আনার জন্য হোক আর যাই হোক, দোষ তো সে করেছে। বিভানকে একা ফেলে আসার মতো দুঃসাহস সে দেখিয়েছে। এখন এই বদমেজাজি ভদ্রলোক তাকে কি করে কে জানে। হাতের কাছে পেলে নির্ঘাত মাথায় তুলে একটা আছাড় মেরে দিবে। মেয়েটার হৃদয়ে ভয় জন্মালো। আস্তে ধীরে সে উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে। পা টিপে টিপে সকলের পিছন থেকে বেরিয়ে যাবে, তখন ওই জুবাইদা বেগমকে ছেড়ে ঝড়ের বেগে তার পথ আগলে দাঁড়ালো বিভান। হকচকিয়ে উঠল মেয়েটা। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এই প্রবাদটা আজ এই পরিস্থিতিতে এসে বোধহয় পূর্ণতা পেল রূপন্তীর জীবনে। এলোমেলো দৃষ্টি ফেলল মেয়েটা। আমতা আমতা করে বলল, আপনি হঠাৎ পথ আগলে দাঁড়ালেন যে, কিছু বলবেন কি? বিভানের ক্রোধ এবার আকাশ ছুঁই ছুঁই। এত বড় একটা কাণ্ড ঘটিয়ে এখন জিজ্ঞেস করছে কিছু বলবে কিনা। ক্রোধে চোয়াল শক্ত হয়ে এলো ছেলেটার। মুখশ্রী জুড়ে রক্তিম আভা ফুটে উঠেছে আগেই। ছেলেটা একটু এগিয়ে গেল রূপন্তীর পানে। হুট করেই এক হাত বাড়িয়ে গলাটা চেপে ধরল তার। দাঁত পিষে বলল, আমাকে একা ছেড়ে আসার সাহস কে দিয়েছে তোকে? তুই জানতি তোকে নিয়ে আমি কতটা উন্মাদ, তারপরও তুই আমাকে না জানিয়ে একা একা দেশে ফিরেছিস কেন? ক্রোধের বসে বিভান একটু জোরেই চেপে ধরল মেয়েটার গলা।
আকস্মিক হামলায় হকচকিয়ে উঠল সবাই। রূপন্তীও চমকেছে বেশ। বিভান যে হঠাৎ এমন কিছু করবে বুঝতে পারেনি সে। তাহলে ছেলেটাকে কাছে আসতে দেখেই সরে যেত, কিন্তু তাও পারেনি। গলায় চাপ বাড়ছে, মেয়েটা দুই হাত তুলে ছাড়ানোর চেষ্টা চালাচ্ছে নিজেকে, কিন্তু বিভানের শক্তির সাথে পেরে উঠছে না। কিছু বলবে যে তাও পারছে না। কণ্ঠনালীতে চাপ পড়ায় শত চেষ্টা করেও সে গলা থেকে কোনো শব্দ বের করতে পারছে না। রায়ান বোনের এমন শোচনীয় অবস্থা দেখে নিশ্চুপ থাকতে পারল না। ছুটে এলো বিভানের নিকটে, পেছন থেকে জাপটে ধরলো ছেলেটাকে। রূপন্তীর থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে বলল, কি করছেন কি? ছাড়ো না আমার আপুকে, ওর কষ্ট হচ্ছে। বিভান তবু ছাড়ল না মেয়েটাকে। হিসিয়ে বলল, আগে বলুক কেন আমাকে ছেড়ে এসেছে, এত বড় সাহসও কোথায় পেয়েছে, তারপর ছাড়বো। রূপন্তী চোখ দুটো উল্টে দিল এ পর্যায়ে। চোখের কোণ ঘেঁষে অশ্রুর আবির্ভাব ঘটল তার। সালাম হোসেনও আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, ছুটে গেলেন মেয়ের নিকটে। তার গলা থেকে বিভানের হাত টেনে সরিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে বললেন, ছাড়ো ওকে, তোমার যা শত্রুতা আছে তা আমার সাথে, যা করার আমাকে করো, আমার মেয়েকে ছেড়ে দাও, ওর কষ্ট হচ্ছে। ওকে না পেয়ে একটু সময়ের জন্য আমার নিঃশ্বাস আটকে গিয়েছিল। ওকে আমি আগেই বলেছিলাম আমাকে ছেড়ে আসার কথা, কখনো চিন্তা করলে ওকে মেরে দেব। তারপরও আমাকে স্পেনে একা ফেলে দেশে আসলো কোন সাহসে। এ পর্যায়ে পাখি বেগম এবং জুবাইদা বেগমও ছুটে এলেন। পুরুষ শক্তির সাথে তারা পেরে উঠবেন না জেনেও বিভানকে রূপন্তীর থেকে সরানোর চেষ্টা করলেন। ওকে ছাড় দাদু ভাই, মরে যাবে তো মেয়েটা। বিভান উত্তর দিল না কোনো। জালাল আহমেদ অস্থির হয়ে উঠলেন। বসা থেকে উঠে এসে সে সবার থেকে যোগ দিতে না পারলেও কাঁপা কাঁপা কণ্ঠে বললেন। মেয়ের এমন অবস্থা দর্শনে পাখি বেগম দিশেহারা হয়ে উঠলেন আরো। এমন নাজেহাল পরিস্থিতিতে তার মাথায় শুধু একটা কথাই এলো, বিভান প্রতিশোধ নিচ্ছে। হয়তো সালাম হোসেনের জন্য রূপন্তীকে কষ্ট দিচ্ছে। ছেলেটা তো মনে করে সালাম হোসেনই তার বাবা মাকে হত্যা করেছেন, তাই হয়তো তার মেয়েকে এভাবে কষ্ট দিচ্ছে। ঝরঝর করে কেঁদে উঠে তিনি কান্না বিজড়িত কণ্ঠে বললেন, দয়া করে ওকে ছেড়ে দাও বাবা, যা অন্যায় করার আমরা করেছি। আমার মেয়ে তো কোনো অন্যায় করেনি, আমাদের শাস্তি তুমি ওকে দিতে পারো না। এত জনের টানাটানিতে বিভানের হাত আলগা হয়ে এলো। এবার ছেড়ে দিল সে রূপন্তীকে। ছাড়া পেয়েই মেয়েটা কাশতে কাশতে বসে পড়ল মেঝেতে। চোখ মুখ লাল হয়ে উঠেছে তার। সবাই মিলে ব্যস্ত হয়ে ধরলো মেয়েটাকে। রায়ান অস্থির হয়ে ছুটে গেল বোনের জন্য পানি আনতে। বিভান শীতল দৃষ্টিতে তাকালো রূপন্তীর পানে, শান্ত কণ্ঠে বলল, অবশ্যই পারি, ওকে শাস্তি দিলে আমিই দিতে পারি, আর ভালোবাসলে আমিই পারি। আপনি হয়তো জানেন না, ও আপনার মেয়ে হওয়ার সাথে সাথে আমার স্ত্রীও। বিভানের কণ্ঠে উচ্চারিত প্রতিটি শব্দ যেন বজ্রপাতের ন্যায় পড়ল উপস্থিত সকলের মধ্যে। রূপন্তীকে নিয়ে তোড়জোড় রেখে ত্বরিত গতিতে তারা তাকালো ছেলেটার পানে। চোখ বড় বড় হলো সবার। স্ত্রী? কে কার স্ত্রী? ছেলেটা কি এতদিন পর দেশে ফিরে তাদের সাথে মশকরা করছে? বিভানের কথাগুলো কারোরই বিশ্বাস হলো না তেমন। সালাম হোসেন অবিশ্বাস্য কণ্ঠে বললেন, কে কার স্ত্রী? আমার মেয়ে তোমার স্ত্রী হলো কিভাবে? কারণ আপনার মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে। বিভানের নির্লিপ্ত কণ্ঠস্বর। আবারও চমকালো সকলে। রূপন্তীর সাথে বিভানের বিয়ে হয়েছে? কবে, কোথায়? তবে কি স্পেনে থাকতে তাদের কাউকে কিছু না জানিয়ে দুজনে বিয়ে করে ফেলেছে? এবারে বিভানের থেকে দৃষ্টি সরিয়ে সকলে তাকালো রূপন্তীর দিকে। মেয়েটা সময় নিয়ে বয়ানের আনা পানি খেয়ে কেবল একটু ধাতস্থ হয়েছে। মেয়েটা সময় নিয়ে রায়ানের আনা পানি খেয়ে কেবল একটু ধাতস্থ হয়েছে। এর মধ্যে আবার এই বিস্ফোরণ। এখন কি হবে কে জানে। নিশ্চয়ই এই সংবাদে সালাম হোসেন এবং পাখি বেগম কষ্ট পাবেন ভীষণ। শুধু তারা দুজন কেন, বাকিরাও কি কম কষ্ট পাবে? পুত্র এবং পুত্রবধূকে হারিয়ে নিঃস্ব হয়েছেন জালাল আহমেদ আর জুবাইদা বেগম। নাতিটাকে নিজেদের সঙ্গী বানাতে চেয়েছিলেন, কিন্তু সে তাদের সঙ্গ না দিয়ে পাড়ি জমিয়েছিল দূর দেশে। এখন আবার তাদের না জানিয়ে বিয়েও করে ফেলেছে।
এই সংবাদ অবশ্য তাদের জন্য সুখকর নয়। রূপন্তী ভেবেছিল দেশে যখন ফিরেছে তখন আস্তে ধীরে সকলকে সবটা বুঝিয়ে বলবে, কিন্তু বিভান সে সুযোগটা পর্যন্ত দিল না। দেশে ফিরেই একটা বিস্ফোরণ ঘটিয়ে দিল। মেয়েটার ভাবনার মধ্যেই সালাম হোসেন তাকে জিজ্ঞেস করলেন, ও যা বলছে সব সত্যি? রূপন্তী কোনো উত্তর দেওয়ার পূর্বে বিভান বলল, কেন, আপনার আমার কথা মিথ্যে মনে হচ্ছে? সালাম হোসেন যেন শুনেও শুনলেন না বিভানের কথা। ফের সে মেয়েকে বললেন, আমি তোকে জিজ্ঞেস করছি, উত্তর দে। ও যা বলছে তা কি সত্যি? এলোমেলো দৃষ্টি ফেলল রূপন্তী। কি উত্তর দিবে ভেবে পেল না সে। বাবা মা কিংবা পরিবারের কাউকে কিছু না জানিয়ে যে কাজটা তারা করেছে তা নিশ্চয়ই কোনো ভালো কাজ নয়। মেয়েটা আমতা আমতা করে বলল, আমরা আগে বসি, তারপর সবটা বুঝিয়ে বলছি। আগে বল, ও যা বলছে সব সত্যি কিনা। সালাম হোসেনের রুক্ষ কণ্ঠস্বর। রূপন্তী আলতোভাবে উপর নিচ মাথা নাড়িয়ে ইতিবাচক জবাব দিল, বেশ, সকলের যা জানার ছিল জানা শেষ। এতক্ষণ যা তাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল শেষ পর্যন্ত তাই সত্যি হলো। রূপন্তীকে ধরে রাখা সালাম হোসেনের হাতটা আলগা হয়ে গেল। হৃদয়ে ভারী হয়ে উঠল মুহূর্তেই। এই জন্য মেয়েকে এত আদর যত্ন করে মানুষ করেছেন তিনি, এই জন্য এত ভালোবাসা দিয়েছেন। মেয়েরা নাকি একটু বেশি বাবা ভক্ত হয়, আবার বাবারাও নাকি তাদের মেয়েদেরই অধিক ভালোবাসে। সালাম হোসেনের জীবনে এই কথাটার প্রতিফলন ঘটেছিল রূপন্তীর জন্মের পরপরই। মেয়েটা বাবা বলতে পাগল ছিল, আর সালাম হোসেনের ক্ষেত্রেও ছিল মেয়ে অন্তঃপ্রাণ। হাজার কষ্ট হলেও মেয়েকে কখনো তিনি অভাব বুঝতে দেননি। যত কষ্ট তার উপর দিয়ে গেছে তবুও মেয়েকে সুখে রাখার চেষ্টা করে গেছেন। অথচ আজ সেই মেয়ে কিনা তাদের না জানিয়ে জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিল, বিয়ে করে ফেলল। সালাম হোসেন জানেন না বিভান এবং রূপন্তীর মধ্যে কি এমন হয়েছে যার দরুন তারা কাউকে কিছু না জানিয়ে একদম বিয়ে করে নিয়েছে। তবে বিয়ের কথা যদি তাদের জানাতো তবে কি তারা বারণ করত? হয়তো করতো না। ছেলে মেয়েদের সুখের জন্যই তো নিজের সারাটা জীবন উৎসর্গ করেছেন তিনি। নয়তো কি দরকার আছে ড্রাইভার হিসেবে অন্যের বাড়িতে পড়ে থাকার? অথচ মেয়ে তার জীবনের সর্বোচ্চ সিদ্ধান্তটা তার অগোচরেই নিল। সালাম হোসেন কষ্ট পেলেন ভীষণ। পাখি বেগমও যে কম কষ্ট পেয়েছেন তেমন নয়। একটা মাত্র মেয়ে তার। কত স্বপ্ন ছিল এই মেয়ের বিয়ে নিয়ে। মেয়ে জন্ম নেওয়ার পর থেকে একটু একটু করে টাকা জমিয়েছেন মেয়ের বিয়ের জন্য। সংসারের খরচ কমিয়ে স্বর্ণ গড়িয়েছেন। অথচ সেই মেয়ে বিয়ে করে ফেললো আর তিনি জানলেনও না। পাখি বেগমের আখিদয়ে ভরে উঠল। আঁচলে মুখ ঢাকলেন তিনি। তবে এই এত বড় ঘটনায় খুশি হয়েছেন জালাল আহমেদ এবং জুবাইদা বেগম। বিভান তো অনেক আগেই তাদের ছেড়ে গিয়েছিল। তারা দুজন আরো এতদিন চিন্তিত ছিলেন এই ভেবে যে বিভান বোধহয় স্পেনেই কোনো বিদেশিনীকে বিয়ে করে নিয়েছে। সেখানে সে যে রূপন্তীকে বিয়ে করেছে এই বুড়ো বয়সে, এটাই তাদের অনেক বড় পাওনা। তাছাড়া রূপন্তীকে তাদের বেশ পছন্দ। বিভান যদি দেশে থাকতো কিংবা তাদের সাথে ভালো সম্পর্ক থাকতো তবে অনেক আগেই এদের বিয়ে তারা নিজেরাই দিয়ে দিতেন। জুবাইদা বেগম উষ্ঠ প্রসারিত করলেন। রূপন্তীর মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকালেন বিভানের দিকে। হাস্যোজ্জ্বল কণ্ঠে বললেন, জীবনে প্রথম কোনো ভালো কাজ করলি দাদু ভাই। সালাম হোসেন আস্তে ধীরে উঠে দাঁড়ালেন। কোনো দিকে না তাকিয়ে নিঃশব্দে চলে গেলেন ওই স্থান পরিত্যাগ করে। রূপন্তী অসহায় দৃষ্টিতে তাকালো বাবার গমন পথে। একটু সময় নিয়ে উঠে দাঁড়ালো সেও। যেতে চাইলো বাবার পিছু পিছু, কিন্তু জুবাইদা বেগম আটকে দিলেন তাকে। বিভানের পানে ইশারা করে বললেন, ওর রুম তো পরিষ্কার করা নেই, তোর রুমে নিয়ে যাও। কে কতটা পথ জার্নি করে এসেছে ছেলেটা, এসে একটু রেস্ট নিক। রূপন্তী কটমট করে তাকালো বিভানের পানে। এই লোকের উপর ক্রোধ যেন এই মুহূর্তে উপচে পড়ছে তার। প্রথমে দেশে ফেরার কথা বলল তখন চুটপাট দেখিয়ে তাকে ধাক্কা টাক্কা মেরে একসা ব্যবস্থা।
তারপর বুদ্ধি খাটিয়ে আগে আগে দেশে এলো, সেখানেও দোষ। সে যদি আগে আগে দেশে না আসে তাকে জানিয়ে আসতো, তবে কি আদৌ আসতে দিত? তাছাড়া সে আসার আগে চিঠি রেখে এসেছে, তারপর ধার করে প্লেনের টিকিটটা পর্যন্ত কেটে রেখে এসেছে। কিন্তু এলো কি করেছে? একে তো হাফ প্যান্ট পরে বিদেশে থেকে দেশে এসেছে, তার উপর এসেই তার গলা টিপে ধরলো। তারপর আবার হুট করে বিয়ের কথাটা বলে একটা বিস্ফোরণ ঘটালো, তাকে তার মা বাবার চোখে খারাপ করলো। রূপন্তী দাঁতে দাঁত পিষলো, রক্ত চক্ষু নিয়ে একবার বিভানের পানে তাকিয়ে হন হন করে হাঁটা ধরলো নিজ কক্ষের পানে। বিভানও দেরি করলো না, মেয়েটার পিছু পিছু ছুটতে লাগলো তৎক্ষণাৎ। তার ভিতরকার ক্রোধ এতক্ষণে ঠান্ডা হয়েছে। ক্রোধের বশবর্তী হয়ে সে যে কত বড় ভুল করে ফেলেছে এখন তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। অপরাধবোধ জেগে উঠেছে ছেলেটার হৃদয়ে। অবশ্য এ আর নতুন কি, প্রতিবারই সে ক্রোধের বশবর্তী হয়ে নিজের হুঁশ খেয়াল হারিয়ে ফেলে, অতিরিক্ত উত্তেজিত হয়ে কষ্ট দেয় রূপন্তীকে, তারপর আবার মাথা ঠান্ডা হলে গিয়ে মাফ চায়। বিভান এত চেষ্টা করেছে নিজেকে শুধরানোর, নিজেকে নিয়ন্ত্রণ করার, কোনোভাবে পারছেই না। এত বছরের একাকিত্ব, মানসিক অবসাদ, হতাশা থেকে তৈরি হওয়া মানসিক অস্থিতিশীলতা সে কিছুতেই নিজের ভিতর থেকে দূর করতে সক্ষম হচ্ছে না। বিভান রূপন্তীর পিছু পিছু এসে দাঁড়ালো কক্ষে। ভাগ্যিস মেয়েটা দরজা বন্ধ করে দেয়নি, তাহলে আবার লাজ লজ্জা বিসর্জন দিয়ে বাড়ির সকলকে জানিয়ে শুনিয়ে দরজা ধাক্কাধাক্কি করে বউয়ের রাগ ভাঙাতে হতো। এখানে তো আর বারান্দার কোনো দরজাও নেই যে সেই দরজার সুযোগ নিবে। বিভান কক্ষে প্রবেশ করে এই দরজা আটকে দিল, এগিয়ে গেল রূপন্তীর পানে, কিন্তু হাত বাড়িয়ে মেয়েটাকে স্পর্শ করে দিতেই ছিটকে দূরে সরে গেল সে। দাঁতে দাঁত চেপে বলল, একদম ছবেন না আমাকে। বিভানের চোখে মুখে অপরাধের ভাব ফুটে উঠল, নিচু স্বরে বলল, দুঃখিত, আসলে রাগের বসে কে থেকে কি করে ফেলেছি বুঝতে পারিনি। রূপন্তী তেতে উঠল আরো, ঝাঁঝালো কণ্ঠে বলল, দুঃখিত বললেই কি সব ঠিক হয়ে যাবে? এই প্রথম নয়, এর আগেও আপনি এমন অনেকবার করেছেন। রাগ উঠলেই আমাকে আঘাত করেন আপনি, তারপর আবার এসে ভালোবাসা দেখান। দরকার নেই আপনার এই ভালোবাসার, দূরে সরুন আমার থেকে। বিভান অস্থির হলো, হাত বাড়িয়ে ধরল রূপন্তীর এক হাত, তাকে কাছে টেনে বলল, আসলে রাগ উঠলে যে আমার কি হয়ে যায় আমি নিজেও জানি না। এত চাই নিজেকে নিয়ন্ত্রণ করার, কিন্তু পারি না। রূপন্তী নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো বিভানের থেকে, শক্ত কণ্ঠে বলল, আর পারতেও হবে না আপনাকে। কি অন্যায় ছিল আমার? আপনাকে না জানিয়ে দেশে ফিরেছি এই তো, তাই বলে আপনি আমার গলা টিপে মেরে ফেলতে চাইছিলেন? তুমি মরে যাওয়ার আগেই গলা ছেড়ে দিতাম। বিভানের তৎক্ষণাৎ জবাব। রূপন্তীর ক্রোধ বাড়ল আরো, চোয়াল শক্ত করে সে বলল, একে তো গলা চেপে ধরেছেন, তার উপর আবার বলছেন মারা যাওয়ার আগেই গলা ছেড়ে দিতেন। আপনি একদম ছবেন না আমায়, হাত ছাড়ুন তাড়াতাড়ি। বিভান ছাড়ল না, বরং মেয়েটার হাত টেনে নিজের একদম কাছে নিয়ে এলো। রূপন্তী তেজ দেখিয়ে আবারও দূরে সরে যাওয়ার চেষ্টা চালালো। ছেলেটা তৎক্ষণাৎ তার কোমর চেপে মিশিয়ে নিল নিজের সাথে, অপরাধীর স্বরে বলল, আমি সত্যিই দুঃখিত। আমি নিজে ইচ্ছে কখনোই তোমাকে আঘাত করতে চাই না, কিন্তু রাগ উঠলে কি থেকে কি হয়েছে আমি নিজেও বুঝতে পারি না। এবারের মতো মাফ করে দাও, এরপর থেকে আর কখনো এমন হবে না। রূপন্তী হঠাৎ ফুঁপিয়ে উঠল, ধরা গলায় বলল, আপনি প্রতিবার এমনই বলেন, তারপর আবার আঘাত করেন। আমি আর আপনার সাথেই থাকবো না। আপনি শুধু মুখে মুখে আমাকে ভালোবাসেন, অন্তর থেকে ভালোবাসেন না। অন্তর থেকেই যদি ভালোবাসতেন তাহলে কখনো আঘাত করতে পারতেন না। ভালোবাসার মানুষকে কখনো এভাবে আঘাত করা যায় না। বিভান দিশেহারা হলো। রূপন্তী তার সাথে থাকবে না এই কথাটা তার মস্তিষ্কে প্রভাব ফেললো জোর কদমে। ছেলেটা অস্থির হয়ে রূপন্তীকে নিজ বক্ষের সাথে চেপে ধরলো, বেকুল হয়ে বলল, আমি ভালোবাসি তোমাকে, ভীষণ ভালোবাসি, শুধু মুখে নয় অন্তর দিয়েও ভালোবাসি। থামলো বিভান, দীর্ঘ শ্বাস ফেলে ফের বলল, আসলে এটা আমার রাগেরও দোষ নয়, এটা আমার মানসিক অস্থিতিশীলতার জন্য হয়।
ওই কিশোর বয়সে বাবা মায়ের ক্ষত বিক্ষত মৃতদেহ দেখে আমার মস্তিষ্কে প্রভাব ফেলেছিল বেশ। তারপর দীর্ঘদিন একা থাকতে থাকতে মানসিক অবসাদে হতাশে একটা সময় মানসিক রোগীতে পরিণত হই। এর জন্য ডাক্তারও দেখিয়েছিলাম। দীর্ঘদিন ঔষধ জীবনে কিছুটা সুস্থ হলেও পুরোপুরি সুস্থ হয়নি। এখন আমার সামনে আমার অপছন্দনীয় কিছু ঘটলে কিংবা আমার ইচ্ছের বিরুদ্ধে কিছু হলে আমি সহ্য করতে পারি না।